আমরা এখন কোথায় যাচ্ছি মন ভাই? বাংলাদেশের মৎস্য উৎপাদন ফ্যাক্টরি খ্যাত, যদিও মাছ উৎপাদন কোনো ফ্যাক্টরি না, বাংলাদেশের সব থেকে বেশি মাছের হ্যাচারি যে জায়গায়, সেই জায়গাটা যাচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে ধলা। ত্রিশালের ধলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেই ভোরে। প্রধান কারণ টঙ্গী জয়দেবপুর সড়কের যানজট এড়ানো। ইমরুল কাউসার ইমন ভাই তার গাড়ি নিয়ে ধানমন্ডি থেকে রওনা দেন ভোর 6:30টার দিকে। হাতির ঝিল থেকে জুলহাস কবির সুজন ভাইকে তুলে উত্তরায় আমাকে তুলতে বেজে যায় সকাল 7:30। আবদুল্লাপুর পেরিয়ে টঙ্গী সড়ক ধরতেই সড়কে কিছুটা চাপ লক্ষ্য করলাম। ফ্লাইওভারের নির্মাণ কাজ, রাস্তা কাটাকাটি, ভাঙাচোরা সড়ক, ধুলোবালি, বাসগুলোর খেয়াল খুশি মতো চলা, খেয়াল খুশি মতো ব্রেক, পোশাক কর্মী সহ পথচারীদের হন্তদন্ত হয়ে ছুটে চলা, হুটহাট রাস্তা পারাপার, যানজটের জন্য যা যা সহায়ক সবকিছুরই দেখা মিলল এই সড়কে। সকালে নাস্তার ব্রেক নিলাম গাজীপুরের নান্দু আইনের মাস্টার বাড়িতে নিরিবিলি 2 রেস্টুরেন্টে। এখানকার নেহারির গল্প অনেক শুনেছি, দারুণ নাস্তা হলো এখানে। ভাই আপনাদের নেহারিটা তো খুব মজার, কত করে রাখেন? 120 টাকা স্যার। দেশি গরুর নেহারির স্বাদই আলাদা। ছোটবেলায় যে নেহেরি খেয়েছি সেই নেহেরির মতো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে নেহেরির রান্নার একটা বড় বিশেষত্ব আছে, যে বাসা কাটা এই সব কিছু দেখেন এর মধ্যে আপনাদের কিন্তু দেখতেও একটা রুচিশীল বোধ আছে। এ নিয়ে বিস্তারিত থাকছে আমার আরেকটি ভিডিওতে, যার লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। ময়মনসিংহের 4 লেনের সড়ক ছেড়ে ত্রিশাল উপজেলা সড়কে ঢুকলাম। ত্রিশালের বালিয়া থেকে খান বাহাদুর ইসমাইল সড়ক ধরে ধীরে ধীরে এগোতে থাকলাম মাছের ফ্যাক্টরিতে। যত এগুচ্ছিলাম পেতে থাকলাম মৎস্য ফ্যাক্টরির নমুনা। ধলা গ্রামে ঢুকেই আমরা মোর্শেদ আঙ্কেলের আতিথেয়তা গ্রহণ করলাম। আমাদের উদ্দেশ্য ছিল বেড়ানো, আমরা মোর্শেদ আঙ্কেলের বাসায় বেড়াতে এসেছি, কিন্তু আঙ্কেল যে পরিমাণ হুলস্থুল আয়োজন করেছেন, সবই শুরু যা দেখতেছেন তা কিন্তু সবই শুরু। সামনে আরো অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন। নাস্তা সেরে এবার মাছ ফ্যাক্টরি পরিদর্শনের পালা। গুগল ম্যাপে আগেই দেখেছিলাম পুকুরে ভরা ত্রিশাল উপজেলা, এবার নিজ চোখে দেখার পালা। আমার মিনি বাট মাইটি পাখিটিকে ছেড়ে দিলাম আকাশে। এখন আমরা যেখানে এসেছি ময়মনসিংহের ত্রিশালের ধলা গ্রাম। এই এলাকায় ঢোকার পরে আমি প্রাথমিকভাবে যেটা দেখলাম যে চারদিকে পুকুর রেণুপোনার উৎপাদন হচ্ছে এবং এই রেণুপোনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে।
সেটি আপনাদের দেখাবো। চলুন আমরা যেতে থাকি। একটি পুকুরে রেণুপোনা বিক্রি হচ্ছে দেখে সেখানে থেমে গেলাম। অনন্তের কাছে জানতে চাইলাম কিভাবে রেণুপোনা বিক্রি করা হয়। মনে করেন আমরা 50 গ্রাম মাপলাম, 50 গ্রামে যদি 100 মাছ আসে তাহলে 1 কেজিতে আপনার আসবে 2000 পিস। সেক্ষেত্রে আমরা ওভাবে হিসাব করে আমরা কেজিতে ওজন করে আমরা মাছগুলো দিই। তার মানে হচ্ছে যে কত সপ্তাহ কত দিন হলে কত কেজিতে কতটা হয় সব আপনাদের জানা? হ্যাঁ। আর আপনি কত সাইজ লাগবে, মনে করেন গুলশা মাছ প্রথমেই কিন্তু 7-8 হাজার লাইনেরটাই আমরা বিক্রি করি, তারপরে আছে 6000 লাইনের, তারপরে আছে 4000 লাইনের, আর এই মাছটা কিন্তু 1500 থেকে 2000 লাইনের। যারা মনে করেন বড় সাইজ নেবেন তারা বড় সাইজ নিতে পারবেন, আর যারা ছোট সাইজ নেবে তারা ছোট সাইজ নিতে পারবে। আর আপনারা দেখেন কিভাবে আমরা মেপে দিতেছি, ওইখানে একটু পাল্লাটা ধরে 6-7 হাজার লাইন মানে কি এটা? একবারে ছোট বোনা, 1 কেজিতে 6-7 হাজার পিস একবারে ছোট থাকবে। এটা কয় মাস বয়সী? ওটা 15 দিন 20 দিন। আর এই যে 2-3 এটা হাজার 1 মাস থাকো। এটা কি কেজির দরে বিক্রি হচ্ছে? এটা পার পিসে ভাই, কেজিতে তুলতেছি দেখি। এটা কেজিতে আমরা মানে এটা তো মাইপা দিতে হবে। আমরা প্রথমে 100 গ্রাম টালি করি, তারপরে সেখান থেকে আমরা মেপে তারপরে আমরা ওজন করি যে 1 কেজিতে কত মাছ হবে বা কতগুলো পিস হবে, তারপরে আমরা কেজিতে ওজন দিয়ে আমরা মাছগুলো বিক্রি করি। কিন্তু এগুলো আসলে আমরা বিক্রি করি পার পিসে, মানে কাস্টমারদের কাছে পার পিস? হ্যাঁ, না যেই নেক পার পিসে। তার মানে দাঁড়ালো 50 বা 100 গ্রাম ওজনে কয়টি মাছ ধরে তা প্রথমে গুনে নেওয়া হয়। এরপর সে হিসেব ধরে 1 কেজির হিসেব করা হয়। যেমন 100 গ্রামে ভিয়েতনামি কোয়ের রেণুপোনা যদি আসে 270টি, তবে 1 কেজিতে ধরা হবে আছে 2700টি। সে হিসেবে 1 কেজির দাম নির্ধারণ হবে। অনন্তের কাছে জানলাম মাছের দাম নির্ধারণ হয় প্রতি পিস হিসেবে। এই যেমন 1 পিস রেণুপোনা 1 টাকা হলে 1 কেজি ভিয়েতনামি কোয়ের দাম 2700 টাকা। এটা এখন কোথায় যাবে মার্কেটে? এটা এখানে এটা জন্না খাওয়াইতে আমরা হাউসে নিব, তারপর ওখান থেকে এই মাছগুলো আমরা রাত্রে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। কারণ এই মাছগুলো আমরা দিনে পাঠাই না, এখন আমরা সারা বাংলাদেশে রাত্রেই পাঠাই। ওখানে যেয়ে নিয়ে সেখানে একবারে বুড়ে পৌঁছা যাই। কারণ রাত্রে পাঠানোর কারণ হলো আবহাওয়াটা অনুকূলে থাকে, ঠান্ডা থাকে। দেখেন এখন অনেক কিন্তু গরম ভাই, দেখতে আপনারা যে আসছেন প্রায় ঘাইমা যেতেছেন। সেক্ষেত্রে যদি আমরা এই মাছগুলো রাতে ক্যারিং করি সেক্ষেত্রে মাছগুলো একবারে ঠিক থাকে, মাছে কোনো সমস্যা হয় না, একটা মাছও নষ্ট হয় না। আমরা চাই যারা আমাদের কাছ থেকে মাছ নেই আমরা সবচেয়ে ভালো এবং ভালো প্রোডাক্ট সবার আগে আমরা যেন দিতে পারি। আর আমরা যদি আপনাদেরকে ফার্স্টে একটা প্রোডাক্ট ভালো দিই, ইনশাআল্লাহ সামনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই উদ্দেশ্যে আমরা কিন্তু মাছগুলো আমরা রপ্তানি করে থাকি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা কি বলেন? এটা হচ্ছে মাহিরা মৎস্য হ্যাচারি, দলা, ত্রিশাল, ময়মনসিংহ। আর মোবাইল নাম্বার হচ্ছে 01306496369। এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবে। একদম প্রাকৃতিক, যেটি হচ্ছে তালের শ্বাস। ধলা গ্রামের মাছ ফ্যাক্টরি পরিদর্শনের মাঝে আমরা একটা ফল ব্রেক নিয়ে নিলাম। ওয়েলকাম টু তালওয়াল। তাল খাবো। আপনারা দেখছেন আতিক ভাই তাল খাচ্ছে। গাছ থেকে পেড়ে তাল শ্বাসের স্বাদ গ্রহণে কোনো কার্পণ্য ছিল না আমাদের। মানে অসাধারণ আর দামে কম থাকায় জুলহাস এর নাম দিয়ে দিলেন কাকলি তাল। দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। কাকলি তাল। কাকলি তালের এক্সপেরিয়েন্স আমাদের কেমন ছিল তার বিস্তারিত পাবেন আমার কাকলি তাল ভিডিওতে, যার লিংক থাকছে ডেসক্রিপশনে। এবার আমরা গেলাম মোর্শেদ আঙ্কেলের হ্যাচারিতে। কি কি ধরনের পোনা এখানে হয় সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম আপনার এই হ্যাচারিতে। তো হ্যাচারি সম্পর্কে একটু জানতে চাই, কি কি হ্যাচারিতে কি কি পণ্য পাওয়া যায়? আমরা যদি আপনার হ্যাচারিতে কাছাকাছি যেতে চাই। আমাদের এখানে ওই বাংলা মাছ, রুই মাছের রেণু পাওয়া যায়, রুই মাছের পোনা পাওয়া যায়, ওই বিক্রা মাছের রেণু পাওয়া যায়, বিক্রা মাছের পোনা পাওয়া যায়, ওই মাগুর মাছের, দেশি মাগুর মাছের পোনা পাওয়া যায়, শিং মাছ, দেশি শিং মাছের পোনা পাওয়া যায়, ভিয়েতনামের শৈল পাওয়া যায়, বাংলা দেশি মাগুর শৈল পাওয়া যায়, পাঙ্কাশের পোনা পাওয়া যায়, রেণু পাওয়া যায়, সরপুটির রেণু পাওয়া যায়, সকল রেণু মাছ আছে, সকল মাছই আমাদের কাছে আছে। ক্যাটফিশ জাতীয় সকল ধরনের পোনা আমাদের কাছে আছে। ঝড় বাদল বা রোদ সবসময়ই ধলা গ্রামের হ্যাচারিগুলোতে চলে রেণুপোনা বেচাকিনি। বৃষ্টির মধ্যেও কাজ চলছে। এটা
পোনা ধরছেন, এটা কি পোনা? ভিয়েতনামের কই। ভিয়েতনামের কই। কখনো তপ্ত রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এরই মাঝে সময়টা কিভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। দীর্ঘদিন পর বৃষ্টিতে ভেজা আর পুকুরে গোসল সবই হলো এই দিন। হাঁটু পানি দেখে জুলহাসের ঘূর্ণিঝড় আয়াসের লাইভ করার ভূত জাগলো। দাদা তুমি দেখতে পাচ্ছ কিভাবে আসলে এখানে পানিতে জল ঢুকে গেছে, পুরো শহরের ভিতরে দীঘা ডুবেছে। এরপর যা হলো তা একটা ইতিহাস। ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন সেই ইতিহাস। আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে নিশ্চয়ই অনেক প্রশ্ন জেগেছে আপনাদের মনে। রেণুপোনা চাষের সম্ভাবনা, আয় ব্যয়, লাভ ক্ষতি, করণীয় সবকিছুরই উত্তর থাকবে আমার পরবর্তী ভিডিওতে। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখনই। পরের ভিডিও আপ হলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।